আহ, আমি আর নিতে পারছি না, আমাকে ছেড়ে দেন। আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর নিতে পারছি না। এই চুপ করেন। আমি আপনাকে বিয়ে করেছি। আপনাকে কি ছেড়ে দেওয়ার জন্য কি এতগুলো টাকা দিয়ে আপনাকে বিয়ে করছি নাকি? দেখেন, আজকের জন্য আপনাকে কিনে নিয়েছি, বিয়েও করেছে। সো এইসব ন্যাকা কান্না আমার সামনে কইরেন না। আমাকে আমার মতো করতে দেন। আদিত্য কথাটা বলে রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়লো। আর রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রিয়া চিৎকার করতে গিয়েও পারছে না। আদিত্য ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে রেখেছে। আদিত্য রিয়ার দু হাত চেপে ধরে নিজের মতো করে আদর করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ করার পর ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপরে শুয়ে পড়ে। রিয়া নিজের অজান্তে আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিল। আদিত্য ওর হাত সরিয়ে দিয়ে মুখ তুলে বলল, কি ব্যাপার? আপনি আমার এত ভালোবাসা পেয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন? আমি জানি না কেন যে আপনার মাথায় হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে। শোনেন, আবার রেডি হন, আবারও আদর করব। জি, সরি তখন কান্না করে ডিস্টার্ব করার জন্য। আসলে প্রথম প্রথম তো, তাই অনেক ব্যথা পাচ্ছিলাম। এবার চিৎকার দিলে আপনার খবর আছে। জি, আর করব না, আপনার মতো করতে পারেন। আমি রেডি আসছি। আদিত্য রিয়ার উপরে আবার ঝাঁপিয়ে পড়লো। রিয়া সবকিছু চোখ বন্ধ করে সহ্য করতে লাগলো আর আদিত্যর ভালোবাসাগুলো অনুভব করতে লাগলো। রিয়া জানে এইটা স্বামীর ভালোবাসা না, তার দেহর লোভে তাকে আদর করছে। তারপর আদিত্যকে স্বামী হিসাবে তার ভালোবাসাগুলো গ্রহণ করে নিল। আদিত্য আবার ক্লান্ত হয়ে গেল। আদিত্য এভাবে সারা রাত রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করতে থাকে। দুজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়। 9টার দিকে রিয়ার ঘুম ভেঙে যায়। আদিত্যর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কতটা নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আসছে। ইচ্ছে করে আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে সারাটা জীবন পার করে দেই। ছি 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 রিয়া, তুই এইগুলো কি ভাবিস? তুই শুধু এক রাতের বউ, তোকে আজ তার কাছ থেকে চলে যেতে হবে। রিয়া কথাগুলো ভাবতে লাগলো। আদিত্যর ঘুম ভাঙতে দেখে রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য তাড়াতাড়ি করে উঠে ঘড়ির টাইম দেখে বলল, এই 9টা না বেজে গেছে, আমাকে ডাক দেন নাই কেন? আপনি এত সুন্দর করে ঘুমিয়েছেন, তাই আপনার খুব নষ্ট করতে ইচ্ছে করলো না। উফ, নেকা। আপনার আব্বুর না আজ অপারেশন, আপনি যাবেন না নাকি? হ্যাঁ যাব। আচ্ছা আপনি গোসল করে আসেন, আমি তারপর গোসল করতে যাব। আপনি যান, আমি পরে যাব। আমার অনেক সময় লাগবে, তাই আপনি আগে যান। আদিত্য আর কথা না বাড়িয়ে চলে গেল ওয়াশরুমে, গিয়ে গোসল করতে লাগলো। আর এদিকে রিয়া রাতের কথাগুলো ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। রিয়া রাস্তায় দাঁড়িয়ে আছে আর ওর সাথে লেখা আছে তার দেহ বিক্রি করতে চায়। ওই রাস্তা দিয়ে আদিত্য বাইক নিয়ে যাচ্ছিল। তখন ওই বোরকা পরা মেয়েটা নতুন দেখে আদিত্য বাইক থামায়। আদিত্য বলল, এই মেয়ে কত নেবেন? আমি নতুন তো, তাই জানি না কত করে নিতে হয়। ও আচ্ছা, আপনাকে আমি এক রাতের জন্য নিতে চাই। যে টাকা চাইবেন সেই টাকা দিব। পুরো এক রাত করতে চাইলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। ও মা, বলেন কি? এত টাকা? ওকে, সমস্যা নেই, বাইকে ওঠেন। রিয়া আদিত্যর বাইকে উঠতে অনেক ভয় পেতে লাগলো। নিজেকে শান্ত করে ভাবলো, এমনিতেই আজ সারা রাত উনি আমাকে টর্চার করবেই, সেখানে আর ভয় পেয়ে কি হবে। রিয়া কথাগুলো ভেবে আদিত্যর বাইকে উঠলো। আদিত্যর থেকে অনেকটা দূরে বসলো। আদিত্য বলল, এত দূরে বসার মানে কি? একটু পর তো আমি আপনার সব দেখিয়ে ফেলব, এমনকি টাচও করবো সেখানে। এত দূরে বসে লাভ আছে? তো একটা ব্যক্তিগত প্রশ্ন করবো আপনাকে। বলেন। এত কাজ থাকতে আপনি এই ব্যবসায় নামলেন কেন? আপনাকে এইটা কেন বলবো? আপনার দেহ লাগবে, পেয়ে গেলে হয়ে গেছে, সেখানে আমার সম্পর্কে জেনে কি হবে। তাও ঠিক। ওকে, সরি। আদিত্য বাইক চালাতে চালাতে সোজা একটা কাজী অফিসের সামনে থামলো। রিয়া এটা দেখে একদম চমকে গেল। নামেন। এখানে কেন? বিয়ে করবো আপনাকে, কারণ আমি চাই আপনাকে এক রাতের জন্য বিয়ে করতে। আমি বুঝতে চাই বিবাহ করে বউয়ের সাথে সম্পর্ক করার মজা কেমন হয়। অনেক তো হারাম ভাবে করছে, এখন একটু হালাল ভাবে করবা। না, আমি বিয়ে করব না আপনাকে।
আমি আপনাকে দেহ বিক্রি করতে এসেছি। আপনাকে বিয়ে করার জন্য আমি আসি নাই। আরে বিয়ে করলে কি সমস্যা? তখন নিজেকে মনে হবে না আপনি পতিতার মেয়ে। স্বামীর কাছে নিজের দেহ দিয়েছেন, আর আমার একটু শখ হয়েছে তাই বিয়ে করতে যাচ্ছে। আর এমনিতে আপনার জীবনেও বিয়ে হবে না। আমাকে বিয়ে করে নেন, তাও বলতে পারবেন আপনার একবার হলেও বিয়ে হয়েছে। এমন পতিতা হলে আপনাকে কেউ বিয়ে করবে না। রিয়া কিছু বলতে যাবে, তখন ওই রিয়ার ছোট বোন রূপা ফোন দিয়ে কান্না করতে করতে বলল, আপু, তুমি কোথায়? আব্বুর অবস্থা যে ভালো না। তুমি যত তাড়াতাড়ি পারো টাকা জোগাড় করে নিয়ে আসো আপু। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে আব্বুকে বাঁচানো যাবে না। বোন আমার, একটা দিন যাক, আমি টাকা নিয়ে চলে যাব। তুই কান্না করিস না। আমি আমার আব্বুকে কিছু হতে দিব না। আমার জীবন দিয়ে হলেও আব্বুকে বাঁচিয়ে রাখবো। তাড়াতাড়ি আসো আপু, আমার খুব ভয় করছে। ভয় পাস না বোন, আমাদের আব্বুর কিছু হবে না। আমি সকালেই টাকা নিয়ে চলে আসব। আচ্ছা বোন, আমি ফোনটা রাখি। রূপা ফোনটা কেটে দিলে রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো। আদিত্য বলল, আপনার আব্বু অসুস্থ নাকি? জি, দেখেন তাড়াতাড়ি চলেন। আমাকে আরও কাজ করতে হবে, না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না। আরে নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নেন, তাহলে তো এখান থেকে তাড়াতাড়ি যেতে পারে। ওকে বিয়ে করব, তাহলে আমাকে দিনমহরের টাকা পরিশোধ করতে হবে। আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। ওকে ডান, টাকা নিয়ে ভাবতে হবে না। আমার একবার যখন শখ হয়েছে তখন আমি বিয়ে করবই। ওকে চলেন। রিয়া আর আদিত্য কাজী অফিসের ভেতরে যায়। সাক্ষী চাইলে আদিত্য ওখানকার দুইজন মানুষকে টাকা দিয়ে কিনে নেয়। তারপর 5 লাখ টাকা দিনমোহরে দুইজন বিয়ে করে ফেলে। বিয়ে শেষ করে দুইজন আবার বাইকে করে রওনা দেয়। আদিত্য রিয়াকে বলল, আচ্ছা, আপনি তো চাইলে 20 লাখ টাকাও দিনমোহর করতে পারতেন, বাট আপনি শুধু 5 লাখ টাকা চাইলেন কেন? আমি অত টাকা দিয়ে কি করব? আমাকে 5 লাখ টাকা লাগবে আমার আব্বুর অপারেশন করার জন্য। ও আচ্ছা, তা আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিতে হবে নাকি? জি, আমার দিনমহরের টাকা আমাকে দিয়ে দেন। দিব সকালে। আর আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে সব দিব। দরকার নেই, আমার দিনমহর টাকা দিলেই আমার চলবে, আর কিছু আমার দরকার নেই। ওকে, আপনার ইচ্ছে। রিয়া রাতের কথা ভাবা শেষ করে কয়েক ফোঁটা পানি ফেললো। আদিত্য এদিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুম গোছাতে লাগলো। রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসতেই আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, আপনার গোসল করতে এত সময় লাগলো? আরে ধুর, গোসল করতে গিয়ে মহা সমস্যায় পড়েছিলাম। কিসের সমস্যা? ঠাস করে পড়ে গেছিলাম, কোমরে একটু লাগছে, তাই অনেকক্ষণ পানি ঢালছিলাম। রিয়া আদিত্যর কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দিয়ে কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো। আহা, কই ব্যথা হয়েছেন দেখি, মুভ নাই। আছে ওই ড্রয়ারের ভেতরে। রিয়া ড্রয়ারের ভিতর থেকে মুভটা বের করে আদিত্যর কাছে এসেছে। আদিত্যকে উপর করে শুয়ে দিয়ে ওর কোমরে আলতো করে মুভ লাগিয়ে দিতে লাগলো। আদিত্য রিয়ার হাত ধরলে রিয়া কেঁপে উঠলো। আদিত্যর ব্যথার জায়গায় রিয়া হাতটা রেখে বলল, ওইখানে করে দেন। আচ্ছা দিচ্ছি। রিয়া আদিত্যর বলা কথা মতো সেইখানে মুভ লাগিয়ে দিতে লাগলো। মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল, আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি গোসল করে আসছি। আর কিছু মনে করেন না, আপনার শার্ট প্যান্ট নিয়ে গেলাম। কি করবেন? গোসল করে এসে কি পরবো? বোরখার নিচে তো কিছু একটা পরা লাগবে, তাই না? ও আচ্ছা, পাশের রুমে যান, গিয়ে আলমারিতে দেখেন অনেকগুলো ড্রেস পাবেন। আমার ছোট কাজিনের ড্রেস আছে। আপনার কাজিনের ড্রেস আমি পরবো? আমার কি লাগবে নাকি? আর আপনার বাসায় কেউ তো নেই, সবাই কোথায় গেছে? এখানে কেউ থাকে না, মাঝে মাঝে সবাই ঘুরতে আসে। সবাই ঢাকায় থাকে, আমি শুধু এখানে থাকি। 1 মাস পর আবার ঢাকা চলে যাব। ও আচ্ছা। রিয়া পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে এসেছে। ওয়াশরুমে চলে গিয়ে গোসল করে 3 পিস পরে এসেছে। রিয়া আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো। আদিত্য রিয়ার দিকে অপলকভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য আস্তে আস্তে করে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া আদিত্যর স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো। আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। রিয়া আদিত্যর মাথার চুল খামচি দিয়ে বুকের সাথে চেপে ধরলো। আদিত্য গম্ভীরভাবে যেতে নিবে
আদিত্য গভীরভাবে যেতে নিবে, সাথে সাথে রিয়া সরিয়ে দিয়ে বলল, আর না, কি করছেন? কেমন গোসল করলাম। আচ্ছা আমাকে ছাড়েন, রান্না করতে হবে তো? করতে হবে না, অনলাইন থেকে অর্ডার দিব। না, বাইরে খাবার অর্ডার দিতে হবে কেন? হ্যাঁ, রান্না করতে পারি আমি। ওকে, নিচে যান, গিয়ে দেখেন গা কিচেন আছে, ফ্রিজে মাছ মাংস সব আছে। আর কোনটা কি সব লেখা আছে? ও আচ্ছা, তা আপনি কি বাসায় একাই থাকেন নাকি? হ্যাঁ, কেন? খাবার খান কিভাবে? অর্ডার দিয়েই খান নাকি? না, কাজের বুয়া রান্না করে দিয়ে যায়। প্রতিদিন 2-5 দিনের ছুটি নিয়েছি ওই। ও আচ্ছা। রিয়া চলে যেতে নিল। আদিত্য বলল, আচ্ছা, আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে? রিয়া হসপিটালের নাম বলল। তারপর আদিত্য ওকে চলে যেতে বলে। রিয়া নিচে চলে আসে, দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। রিয়া কোথা থেকে শুরু করবে কিছুই বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দিয়ে তারপর এক এক করে সবকিছু পরিষ্কার করতে লাগলো। সোফার উপরে থাকা সবকিছু গুছিয়ে রাখলো। ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়ে সোফায় ধপাস করে বসে পড়লো। আদিত্য নিচে এসেছে, দেখে রিয়া সোফায় বসে আছে। আদিত্য রিয়াকে বলল, কি হলো, আপনি এখানে বসে আছেন কেন? 1 ঘন্টা হয়ে গেল, আমাকে তো ডাকও দিলেন না। ও, ভাত বসিয়ে দিয়ে এসেছি আর মাছ মাংস ভিজিয়ে রেখেছি। আচ্ছা আপনি থাকেন, আমি রান্না শেষ করে নিই। রিয়া তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগলো। আর আদিত্য পুরো ড্রয়িং রুম দেখে অবাক। আদিত্য রান্নাঘরে গিয়ে দেখে রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে। আদিত্য ভুরু কুঁচকে বলল, আরে কান্না করেন কেন? আপনার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে তো, আর আপনার আব্বুর কিচ্ছু হবে না, আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে যাবে সব। কি, আমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে? হ্যাঁ, 1 ঘন্টা আগেই টাকা পাঠিয়ে দিয়েছে। এতক্ষণে মনে হয় ওনার অপারেশন শেষ হয়ে গেছে। আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব। রিয়া কথাটা বলে দৌড়ে এসেছে আদিত্যকে জড়িয়ে ধরতে। আদিত্য ওকে নিজের অজান্তে জড়িয়ে ধরলো। হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে। বারে, আমি কি আপনাকে বলছিলাম আমাকে জড়িয়ে ধরতে? নিজেই ধরলেন, আবার নিজেই ছেড়ে দিয়ে চলে গেলেন। দূর, তরকারি পড়ে যাচ্ছে তো, আর খুশিতে জড়িয়ে ফেলছি, দুঃখিত। ভালো কাজ করেন, আবার কান্না করেন কেন? আমি ওইটাতে কান্না করি নাই, পেঁয়াজ কাটলে কান্না হবেই। হ্যাঁ, কে বলছে? কই দেখি, আমি কাটবো। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে তরকারির কাছে গেল। রিয়া আদিত্যর কথা শুনে এগিয়ে দেয়। আদিত্য কিছুক্ষণ কাটে। রিয়া তাকিয়ে দেখে আদিত্য কান্না করছে। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি স্যার, কান্না করেন কেন? কই কান্না করছে? বুঝছি, যান আপনি, আমি বাকি রান্না শেষ করে আসছি। আদিত্যকে পাঠিয়ে দিল। রিয়া রান্না শেষ করতে করতে 11টা বেজে গেল। রিয়ার সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। তারপর আদিত্য ঘ্রাণ শুকতে শুকতে টেবিলের কাছে এসেছে। চেয়ার টেনে বসতে বসতে বলল, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে তো, তাড়াতাড়ি খেতে দেন, ক্ষুধা লাগছে অনেক। আপনাকে আমি খাওয়াই দিব? খাবার দিবেন? ওকে, তাহলে তো আরো ভালো হবে। রিয়া একটা প্লেটে খাবার বের করে সবকিছু দিয়ে একটু একটু করে খাবার দিতে লাগলো। আদিত্য লক্ষ্মী ছেলেদের মতো খাইতে লাগলো। রিয়া আদিত্যকে খাইয়ে দিতে দিতে মনে মনে ভাবলো, জানি আমি আপনি এই বিষয়টা শখের বশে করেছেন, কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিন বুঝবেন না। আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনি আমার স্বামী। আজ হয়তো আপনার সাথে থাকা সেই দিন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়ে সারা জীবন বেঁচে থাকবেন। প্রতিটা মেয়ের জীবনে একবারই হয় বিয়ে, সেখানে আমার আপনার সাথে হয়েছে। আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসাবে আর চাই না। রিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে লাগলো। আদিত্য অবাক হয়ে বলল, কি ব্যাপার, কান্না করছেন কেন? কিছু হয় নাই, চোখে কি যেন পড়ে গেছে। আচ্ছা একটা কথা বলবো? জি বলেন। আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন, তাই না? আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছিলাম 1 রাতের জন্য, আমার কাজ শেষ। আপনাকে মনে রেখে আমার কি লাভ, বা আপনার কি লাভ? আদিত্যের কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললো। তারপর হাসি মুখে বলল, ও আচ্ছা। আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নেন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রিয়া আদিত্যর থেকে অর্ধেক খাবার খেতে লাগলো। তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে।
রিয়া ওর ফোন হাতে নিয়ে দেখে ওর বোন অনেকবার কল করেছে। রিয়া কলটা ব্যাক দিলে ওর বোন ফোন ধরে বলল, আপু কই তুমি? আব্বু অপারেশন যে হয়ে গেছে, আর আব্বু এখন একদম সুস্থ আছে। 3 দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো। আচ্ছা তুই আব্বুর পাশে থাকিস, আমি যতটা দ্রুত সম্ভব চলে আসব। আচ্ছা আপু, সাবধানে এসেছো। রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি, আপনি 3 দিন গরম করে খেয়ে নিন। ওকে। আচ্ছা আমি তাহলে আসছি। আর হ্যাঁ শুনেন, নিজের খেয়াল রাখেন। আর এইসব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিন, তাহলে অনেক সুখী হবেন। আপনাকে এত ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। জি আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দেব। লাগবে না, আমার বোন এসব পরে না। না আমি অন্য জামা কেন রাখবো? উনি পড়ুক না পড়ুক, সেইটাই ওনার ব্যাপার। আমার জামা পাঠানোর কথা আমি পাঠিয়ে দিব। রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। বোরকাটা পরে হিজাব নেকাব পরে নিল। তারপর আদিত্যর থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে লাগলো। রিয়ার বুকের ভেতর থাকা কষ্টটা বুকের ভেতর তোলপাড় করে দিচ্ছে। আদিত্য রিয়াকে ডাক দিলে রিয়ার সাথে সাথে পিছনে ঘুরে তাকায়। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, 10,000 টাকা নিয়ে যান, আপনার আব্বুকে ফলমূল কিনে দিয়েন। না না, আমি এই টাকা নিতে পারবো না। আপনি অলরেডি আমার অনেক উপকার করে ফেলেছেন। এই ঋণ আমি কোনোদিন হয়তো শোধ করতে পারবো কিনা জানি না। যাই হোক, ভালো থাকবেন। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্যর রিয়ার কিছু বিষয় অনেকটা ভালো লাগলো। আদিত্য খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, মেয়েটার আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়াতে কত ধরনের যে মানুষ আছে। উফ, আমার এসব ভেবে কাজ নাই। আদিত্য এইটা ভেবে পরে ফোনে গেম খেলতে লাগে। আর এদিকে রিয়া হসপিটালে যায়, গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোনকে খাবার খাওয়ায় দিয়ে ও আবার বাহিরে যায় কাজ খুঁজতে। রিয়া বের হয়, সারাদিন কাজ খুঁজে পায় না। রিয়ার এক পরিচিত এক আন্টির থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হসপিটালে আসে। এসে সে রূপাকে জানায়। রূপা অনেক খুশি হয়। তারপর দুই বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয়। রিয়া আদিত্যর বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়। আর ওইদিকে রিয়া আর রূপা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্যর বোনের জামাটা দিয়ে আসে দারোয়ানের কাছে। তারপর হসপিটালে গিয়ে ওর আব্বুকে বাসায় নিয়ে এসেছে। ওর ওই আন্টির সাথে ঢাকার পথে রওনা দেয় সে। ওইখানে গিয়ে ওর ওই আন্টির বাসায় গিয়ে উঠে। রিয়া ওর আন্টির সাথে সেই বাসায় যায়। কাজ ঠিক করে বাসায় আসলে রিয়ার আব্বু রিয়াকে বলল, রিয়া, তুই 5 লাখ টাকা কোথায় পাইছিস? রিয়া কথাটা শুনে থতমত খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারে না। রিয়ার আব্বু আবার জিজ্ঞাসা করলে রিয়া বলল, ওইসব বাদ দাও তো আব্বু, তুমি সুস্থ হয়েছো এতে আমি অনেক খুশি। আমি জানতে চাচ্ছি এত টাকা কোথায় পাইছস? আব্বু, যেখানে পাই না কেন, আমি হালালভাবে টাকা নিয়েছি, কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পাইছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে এসো না। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বলল না। মেয়েকে কান্না করতে দেখলে কার বা ভালো লাগে। কিন্তু রিয়ার আব্বুর কিছুটা সন্দেহ হলো, রিয়া এমন কিছু করছে যেটা রিয়ার অনেক বড় ক্ষতি করছে। রিয়ার আব্বু বলল, আমার জন্য নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ, আমি বাঁচাতে গিয়েও আমাকে মেরে ফেলেছিস। রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আব্বু, এই কথা বলো না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমাদের কেউ নেই। ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউ থাকবে না। আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়ার আব্বু বলল, আমি বেঁচে থেকে মরে যাও অনেক বলো রে মা, তোর গাড়ি চেপে বসে থেকে হেঁটে হেঁটে আর ভালো লাগছে না। তুমি সেই ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া খাওয়া সব করেছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলা 2টা ভাত না খাওয়াইতে পারি তাহলে আমি কেমন মেয়ে হইলাম বলো? আচ্ছা, তুই কিসের জব নিয়েছিস? রিয়া কিছুটা থমকে গেল। রিয়া ভাবতে লাগলো, না, আব্বুকে আসল কথা বলা যাবে না। যদি বলি আমি কাজের বুয়া হয়েছি তাহলে আব্বু এটা মেনে নিতে পারবে না।
তার থেকে বলি অফিসে জব করি। রিয়াকে ভাবতে দেখে ওর আব্বু আবার জিজ্ঞাসা করলে রিয়া বলল, ওই তো আব্বু, অফিসে কাজ, বসে থেকে কাজ করতে হয়। যাক, শুনে ভালো লাগলো। সাবধানে থাকিস মা। হ্যাঁ আব্বু। আপু, তোমাকে খালা ডাকে। খালাকে বল আসছি, আর তুই আব্বুর কাছে থাক। আচ্ছা আপু। রিয়া উঠে ওর খালার কাছে গেল। রিয়া গিয়ে বলল, খালা, আমাকে আপনি ডাকছিলেন? হ্যাঁ রে মা, রিয়া তোর জন্য একটা খারাপ খবর আছে। কি খবর খালা? যেখানে চাকরিটা ঠিক করে আসলাম না, তারা কিছুক্ষণ আগে আমাকে বলল তোকে নাকি চাকরিতে রাখতে পারবে না। এটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললো না? কি আর বলবো, বড়লোকের ব্যাপার, বুঝে মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না, যতদিন একটা কাজ না পাস আমার বাড়িতে থাক। এভাবে এখন চাকরি কোথায় পাবো? ও হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেইখানে রান্না করার জন্য কাজের পোয়া লাগবে। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওইখানে কাজ করলে তো অনেক ভালো হবে। আর তুই তো রান্না করতেও অনেকটা ভালোবাসোস। এমন চাকরি পেলে তো অনেক ভালো হয়, তাহলে তুমি একটু দেখো। আচ্ছা, তুই আমার সাথে চল। এখন? হ্যাঁ, এখন চল। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওইখানে গিয়ে রিয়াকে দেখে সবাই অনেক পছন্দ হয়ে যায়। রিয়া রাতের রান্নাটা ওই করলো। রিয়ার রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলের কাছে এসে বসে পড়লো। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের উপরে সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাবার শেষ করে হাত চেটে পুটে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, বাহ, তোমার হাতে তো জাদু আছে। তোমাকে চাকরিতে নিলাম, কিন্তু সমস্যা এটা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? জি, আমি তো রহিমা খালার বাসায় থাকি। ও আচ্ছা, তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে, কারণ আমি চাচ্ছি আমার পার্সোনাল একটা কাজের মেয়ে, যে সব দিকে খেয়াল রাখবে আর আমার সাথে থাকবে। আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ আব্বু আর ছোট বোন আছে। ওদের রেখে আমি এখানে কিভাবে থাকবো? ওদের রেখে তো কোনোদিন থাকি নাই আমি। ও, কিন্তু আমার তো 24 ঘন্টার একটা মেয়ে দরকার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। ম্যাম, আপনি চিন্তা করবেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথেই থাকবে। আজকে ওরে যাইতে দেন। হ্যাঁ, এসো। রিয়া কিছু বলতে যাবে, রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বলল না। তারপর সবার খাওয়া শেষ হলে রহিমা আন্টি থালা বাসনগুলো নিয়ে ধুতে চলে যায়। রিয়া তার পিছনে পিছনে গিয়ে বলল, খালা, এটা কি করলে? যা করছি ভালোই করছি, তুই বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলবো নি। কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল, সেই সব খাবার সব কাজের বুয়ারা ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের উপরে বসলো। রিয়া রহিমা খালা রুমে এসেছে, বলল, খালা, তুমি এটা কি করলে? আব্বুকে আমি এমনিতেই মিথ্যা বলছি, অফিসের কাজ। আর এখন যদি 24 ঘন্টা ওইখানে থাকি তাহলে বাসায় আসবো কিভাবে? আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে, যদি ম্যামের সাথে ভালো সম্পর্কে গড়তে পারোস, অনেক লাভ আছে। তুই তো পড়াশোনা করছিস অনেক, এমন হতে পারে তোকে তাদের অফিসের কাজও দিতে পারে। আর শোন, ম্যামের সাথে এর আগে একটা মেয়ে ছিল, মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো, নিজের সন্তানের মতো। কিন্তু মেয়েটা একেবারেই ফাজিল ছিল। ম্যামের সব গহনা টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। ম্যাম এতটাই ভালোবাসে যে ওই মেয়েটাকে পারলে ধরা ম্যামের কোনো ব্যাপার ছিল না। তারপরও মেয়েটাকে ধরে নাই। তার শুধু একটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে। কিন্তু আব্বুকে আর রূপাকে রেখে যাবো কিভাবে? আরে চিন্তা করিস না, আমি তো আছি। আর ওরা দুজন এখানে থাকবে আমার মেয়ে হয়ে। রূপা আমার কাছে থাকবে। সপ্তাহে একদিন পর পর এসে দেখা করে যাবি, আর রূপা দেখা করতে যাবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে। ও তোর থেকে তোর আব্বুর খেয়াল ভালো রাখতে পারবে। তা ঠিক। আব্বুকে কিভাবে বোঝাবো সেটা বলো। ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওইটা আমি দেখে নিব। আচ্ছা যা, ঘুমাগা, অনেক রাত হয়ে গেছে। সকাল 6টায় আগে যেতে হবে কিন্তু।
আচ্ছা, তুমিও তাহলে ঘুমাও। রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকাল 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল চৌধুরী বাড়িতে। গিয়ে দুইজনে একসাথে কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে যায়। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরীর রুমে ঢুকতেই রিয়া দেখে সালেহা চৌধুরী আধা শোয়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, ম্যাম, আসবো? হ্যাঁ, এসো। রিয়া ভেতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম, এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই? রহিমা খালা আমাকে সব বলছে। ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? জি ম্যাম, আমার সব কাজ শেষ। এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, কখন এসেছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে? জি, আপনার সাথেই থাকবো। কিন্তু ম্যাম, আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে দিতে হবে। আচ্ছা, সমস্যা নাই। তা তোমার ছোট্ট বোন কোন ক্লাসে পড়ে? জি, ওই উঠবে। ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। ও আচ্ছা, ওর কোনো কিছুতে সাহায্য লাগলে আমাকে বলো। জি। আচ্ছা, আমি কি যাব? আচ্ছা, যাও। রিয়া রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, কি ব্যাপার, এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন দেখে সেখানে একবার এত বড় ধোঁকা খেয়েছে, আর তারপরও আমার প্রতি তার বেশি ভালোবাসা দেখা যাচ্ছে কেন? রিয়া কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খায়। রিয়া সাথে সাথে পড়ে যায়। রিয়া সামনের দিকে তাকাতে তাকাতে বলল, সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে রিয়া সামনে থাকা ব্যক্তির দিকে তাকাতে যাবে। রিয়া দেখে ও রহিমা খালা। এই, তুই কোন দিক মন দিয়ে হাঁটোস? আর আমার কোমরটা ভাঙবি নাকি? রিয়া উঠে রহিমা খালাকে তুলতে তুলতে বলল, তুমি এখানে কেন? সবাইকে ডাকতে এসেছি। ও আচ্ছা, আমি বলেছি তারা 40 মিনিট পর সবাই আসবে। তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুজনে ড্রয়িং রুমে গিয়ে সবকিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হলে সবাই এক এক করে চলে আসলো। রিয়া আর রহিমা আর কয়েকটা বুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। রিয়া সালেহা চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালেহা চৌধুরী রিয়াকে বলল, তোমার নামটা যেন কি? জি, আমার নাম রিয়া। ও আচ্ছা। রিয়া, আমার রুমে গিয়ে টেবিলের উপরে একটা ফাইল আছে, ওটা নিয়ে আসো তো। জি। রিয়া সালেহা চৌধুরী কথা মতো চলে গেল। রিয়া তার রুমে গিয়ে ফাইল হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। রিয়া সালেহা চৌধুরী হাতে দিল। তখন ওই সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার সাথে চলো। রিয়া কিছু বলল না, তার সাথে যেতে লাগলো। রিয়া গাড়ির দরজা খুলে দিলে সালেহা চৌধুরী বসলো। তারপর রিয়াকে বসতে বলে রিয়া বসে। তারপর দুজনে বের হয়ে যায়। একটা বাসার সামনে গাড়ি থামালো। তারপর দুজনে নেমে বাড়ির ভেতরে চলে গেল। সালেহা চৌধুরী বসে থেকে কিছু জনের সাথে কথা বলে। ফাইলগুলো দিয়ে পরে চলে আসছে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভিতরে বসে আছে। রিয়া তখন বলল, ম্যাম, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। উনি আপনার বড় মেয়ে? হ্যাঁ, কেন? আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইলো না কেন? আপনি কত সুন্দর ব্যবহার করেন, আর উনি কেমন আপনার সাথে বিরক্তি নিয়ে কথা বলছিল। এইটুকু ভিতরে এটাও খেয়াল রেখেছো? না মানে ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগলো। আমার মেয়ে একটু আমার উপর রেগে আছে, এটাই। তাছাড়া যা ভাবছো আমার মেয়ে তেমন না। সামনে থেকে কঠোর দেখা যায়, ভিতরটা অনেক নরম ওর। ও আচ্ছা। রিয়া একটা জিনিস খেয়াল করলো, সালেহা চৌধুরীর চোখে পানিগুলো টলমল করছে। রিয়া কিছু জিজ্ঞাসা করতে গিয়েও করলো না। বাসায় আসলে রিয়া আর সালেহা চৌধুরী বাসায় এসেছে। রিয়া সালেহা চৌধুরীর সাথে রুমে যায়। সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার জন্য এক চা বানিয়ে নিয়ে আসবে? আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। রিয়া রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল চা বানাতে। চা বানাতে বানাতে সালেহা চৌধুরী সব কাজ শেষ করে সালেহা চৌধুরীকে দিয়ে দিল চা খেতে। চা খেতে খেতে উনি রিয়াকে তার পাটা হালকা করে চেপে দিতে বলল। রিয়া ওনার কথা মতো কাজ করতে লাগলো। ওনার সাথে এভাবে সারাদিন থাকতে লাগলো।
এভাবে 1 মাস কেটে গেল। এই 1 মাসে রিয়া অনেকটা ক্লোজ হয়ে গেছে এ বাড়ির সবার সাথে। রিয়া ঘুম থেকে উঠে রিয়া বাড়ির সবার সাথে কাজে লেগে গেল। আজ সালেহা চৌধুরীর ছেলে মেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে। সবাই সবার রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে রিয়া আর কয়েকটা কাজের বুয়া মিলে রান্না করতে লাগলো। রান্না শেষ করে টেবিলের উপরে সাজিয়ে রাখলো। রিয়া সালেহা চৌধুরীর রুমে গিয়ে দেখে সেই আজ অনেক খুশি। রিয়া তাকে খুশি দেখে বলল, আজ প্রথম আপনাকে এই খুশি দেখতে পাচ্ছি। 1 মাস আপনাকে আমি এতটা আনন্দিত দেখি নাই। খুশি হব না? আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে, ওরা সবাই এখানে থাকবে, এটা ভেবে অনেক আনন্দ হচ্ছে আমার। আপনার বড় মেয়ে ওনারা আসবে না? হ্যাঁ, ওই আসবে, আমার নাতি আসছে, ওই নিয়ে চলে আসবে, ওর কথা কেউ ফেলতে পারে না। ও আচ্ছা, ওনাদের আসার সময় হয়ে গেছে, চলেন তাহলে ড্রয়িং রুমে। সালেহা চৌধুরী রিয়া দুজন মিলে ড্রয়িং রুমে চলে গেল। রিয়া দাঁড়িয়ে আছে, তখন ওই রিয়ার ফোন বেজে উঠলো। রিয়া কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ রূপা, কেমন আছিস বোন? আব্বু কেমন আছে? আপু, তোমার না আজ আসার কথা, কখন আসবে? আজ তো অনেক মানুষজন আসবে, আজ যেতে পারবো না রে, অনেক কাজ আছে। ও, তাহলে আর আসবে না? সময় পেলে দেখা করতে যাব তোর সাথে, চিন্তা করিস না। আচ্ছা বোন, ফোন রাখ, ওনারা মনে হয় চলে এসেছে, গাড়ি আসার শব্দ পাচ্ছি। রিয়া ফোনটা রেখে পিছনে ঘুরে অবাক হয়ে গেল। রিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়া সামনে তাকিয়ে দেখে আদিত্য সালেহা চৌধুরীকে জোরে ধরে আসছে। আর রিয়ার সাথে সাথে পিছনে ঘুরে মুখ ঢেকে নিল। দাদিমা কেমন আছো? উফ মাই সুইটহার্ট, তোমাকে আজ দারুণ লাগছে। তাই নাকি? আমি তো জানি আমার বড় সাহেব আসবে, তাই আগে থেকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তাই? আচ্ছা দাদিমা, থাকো, ফ্রেশ হতে যাই, জার্নি করে ক্লান্ত লাগছে। ওকে, যাও। রিয়া রান্নাঘরের দিকে চলে গেল। আদিত্য নিজের রুমে চলে গেল। আর সালেহা চৌধুরী এদিকে ওর ছেলে মেয়ের আর বাকি নাতি নাতনিদের সাথে কথা বলতে লাগলো। আর রিয়া এদিকে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমি এখন কি করব? কাজের বুয়া হিসেবে শেষমেশ কিনা নিজের শ্বশুর বাড়িতে চলে আসলাম। কি রে রিয়া, কি ভাবিস? তাড়াতাড়ি চল, খাবার খাওয়াতে হবে তো নাকি? ওনাদের কি লাগে ওই দিক খেয়াল রাখতে হবে তো নাকি? খালা, আমি বাড়িতে যাব, আমার তো আজ ছুটি, আর এখানে থেকে আমি কি করব? আজ কোনো ছুটি নাই, ওনারা যতদিন থাকবে কোনো ছুটি নাই, তাড়াতাড়ি চল। রহিমা খালা রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে রিয়া সোজা ফ্লোরে পড়ে গেল। রিয়া ফ্লোর থেকে উঠতে উঠতে বলল, সরি, আমি বুঝতে পারিনি। রিয়া কথাটা বলে সামনে ধাক্কা খাওয়া ব্যক্তিটা রিয়াকে আর কিছু বলার সুযোগ দেওয়ার আগেই ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। রিয়ার সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে যেন হুঁশ উড়ে গেল তার। রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর ধাক্কা খাওয়া ব্যক্তিটা বলল, ফালতু মেয়ে, চোখে দেখিস না কিভাবে হাঁটাচলা করিস? আর একটু হলেই পড়ে যেতাম। কানার মতো চলস, চোখে কি দেখতে পারস না? রিয়া কি বলবে বুঝতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সালেহা চৌধুরী বলল, রুমা থাম, ও ইচ্ছে করে দেখে নাই, তুই সেই অল্পতে রেগে যাওয়া অভ্যাস গেল না। আম্মা, তুমি কথা বলো না, তুমি কাজের মেয়েদের বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলছো। আর এই মেয়ে, সামনে থেকে তুই যাবি নাকি? আমার মেজাজ আরো গরম করিস না। রহিমা খালা রিয়াকে সরিয়ে নিয়ে যেতে নিবে, তখন ওই রিয়া রুমাকে জড়িয়ে ধরে। সবাই অবাক হয়ে যায়। রুমা যেন অবাক হয়ে গেল। আদিত্য নিচে এসেছে, রিয়াকে দেখে চমকে গেল। রুমা রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে রিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে। রহিমা রিয়াকে জোর করে রিয়াকে রুমার থেকে সরিয়ে নেয়। ক্ষমা করে দেন ম্যাম, ও ছোট মানুষ, কখন কি করে ও নিজেও বুঝতে পারে না। এই রিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? সরি ম্যাম, ক্ষমা করে দেন, আমি আপনাকে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি। রিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে স্বাভাবিক হয়ে বলল, ম্যাম, আমাকে প্লিজ আজকে বাড়িতে যেতে দিবেন, আজ তো আমার ছুটির দিন, আমি সন্ধ্যায় চলে আসব। আচ্ছা যাও, আর আজকে থেকে আসো গা। ধন্যবাদ ম্যাম, কিন্তু দুপুরের রান্না করে দিয়ে যাব। সমস্যা নাই, আমার বড় বৌমা সব সামলে নিবে। রিয়া চলে যেতে নিবে, তখন ওই আদিত্য বলল, দাদিমা, এটা কি তোমার পার্সোনাল লোক নাকি?
মেয়েটা অনেক ভালো। 1 মাসে সব দিকে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ও আচ্ছা। রিয়া ওইখান থেকে চলে যেতে নিল। রিয়া একটা রিক্সা নিয়ে চলে যেতে লাগলো। রিয়ার মাথায় কিছু কাজ করছে না। রিয়া বুঝতে পারছে না ওই মহিলাটা আসলে কে। হুবহু একদম ওর আম্মুর মতো দেখতে, কিন্তু ওর আম্মু তো মারা গেছে, তাহলে উনি কে হতে পারে? রিয়া ফলমূল আর রূপার জন্য কিছু চকলেট কিনে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রূপা রিয়াকে দেখে জড়িয়ে ধরলো। আপু তুমি এসেছো? আব্বু কোথায়? খাইছিস তোরা? আব্বু ঘরে আসছে। তুমি খাইছো? না। আচ্ছা, রান্না করছস? হ্যাঁ, আসো খেয়ে নিবে। রিয়া হাত মুখ ধুয়ে ওর আব্বুর সাথে দেখা করতে গেল। দেখে ওর আব্বু খাটের উপরে বসে আছে। রিয়া ওর আব্বুর পাশে বসলো। রূপা বাইরে গেলে রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ওর আব্বুর কাছে এসেছে, বলল, আব্বু কেমন আছো? ভালো। মা তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আচ্ছা আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। রূপা, তুই একটু বাইরে যা তো। রিয়ার কথা শুনে রিয়ার আব্বু চমকে গেল। রিয়ার আব্বু বলল, কি বলবি? রূপাকে সরিয়ে দিলি যে? আচ্ছা আব্বু, আম্মু কি সত্যিই মারা গেছে? হ্যাঁ, কেন? হঠাৎ আজ এমন কথা কেন বলছিস? আচ্ছা আব্বু, নানার বাড়ি কোথায় আর আমার দাদি বাড়ি বা কোথায়? এইসব জেনে কি করবি? আমার জানার খুব ইচ্ছে হয়েছে। সবার তো নানু বাড়ি দাদু বাড়ি থাকে, আমার তো নিশ্চয়ই আছে। কেউ নাই তোর, যা এখন থেকে। এইসব বিষয়ে কথা বলতে চাই না। কেন বলবে না আব্বু? আমাকে আর সব সত্যি বলবে। আমার কসম আব্বু, আমাকে আর সব বলবে। এইসব কি বলিস? যা এখন থেকে, আমি কিছু বলতে চাই না। ওকে, বলো না। কিন্তু আব্বু, আমার আম্মু মারা যায় নাই, উনি বেঁচে আছে, তাই না? না, মারা গেছে। তুমি মিথ্যা বলছো। আমার মাথায় হাত দিয়ে বলো। রিয়া ওর আব্বুর হাত ওর মাথায় রেখে বলল, এখন বলো, আম্মু মারা গেছে? রিয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হাত ছাড় আমার। কি জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, তোর আম্মু মারা যায় নাই, বেঁচে আছে। রিয়া কয়েক পা পিছিয়ে গেল। রিয়া ওর আব্বুকে বলল, তাহলে কেন বলছো আমাদের আম্মু মারা গেছে? আব্বু, তোমরা তো পালিয়ে বিয়ে করেছিলে, তাই না? তাহলে তোমরা দুজন কেন আলাদা? শুনতে চাস কেন আমরা আলাদা? তাহলে শোন। আমি আর তোর আম্মু ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর আম্মু আমার আব্বুর বান্ধবীর মেয়ে ছিল। আমরা একসাথে পড়াশোনা করতাম। আমরা কেউ জানতাম না যে রুমার বড় বোনের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বাসায় আসলে দুইজন জানতে পারি। পরে উপায় না পেয়ে বিয়ের দিন আমি আব্বু আম্মুকে বুঝিয়ে বলছিলাম, তাই রাজি হয় নাই। তারা রুমার বড় বোনকে পছন্দ ছোট বোনের সাথে বিয়ে দিতে পারবো না, কারণ রুমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে আমাকে স্বামী হিসাবে মেনে এসেছে, যা আমি জানতামও না। আমি বিয়েটা না করে আব্বুকে বলে দেই, আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি আর রুমা পালিয়ে যাব। আব্বু আমাকে 2টা অপশন দিয়েছিল। এক, রুমার বোনকে বিয়ে করলে ওই বাড়িতে থাকতে পারবো, আর যদি পালিয়ে যাই তাহলে আমাকে ত্যায্যপুত্র করে দিবে। কোনোদিন যদি আমি ওই বাড়িতে ফিরে যাই তাহলে আব্বুর মরা মুখ দেখতে হবে। বাট আমি তখন কারো কথা না ভেবে তোর আম্মুকে নিয়ে পালিয়ে যাই। দুইজন পালিয়ে একটা গ্রামে গিয়ে বিয়ে করে নিই। তারপর ওইখানে আমি একটা জব নিয়ে ভালো যাচ্ছিল দিনকাল। প্রথম আমাদের ঘরের প্রথম যখন তুই আসলি, খুশিতে আত্মহারা হয়ে যায়। সংসার আরও আনন্দময় হয়ে যায়। কিন্তু রূপা হওয়ার পর থেকেই তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যেতে লাগে। তোর নানা বাড়ির সাথে আমার সম্পর্ক জোড়া লাগাতে লাগলো। আর ওইদিকে আমার চাকরিটা চলে যায়, আরও তোর আম্মু ব্যবহার চেঞ্জ হয়ে যায়। প্রতিদিন ঝগড়াঝাটি হয়তো। পরে সহ্য করতে না পেরে তোর আম্মুকে ডিভোর্স দিয়ে দেই। তোদের নিয়ে যেতে চাইলে আমি দেই নাই। পরে ওর আম্মু আব্বু এসেছে, ওকে নিয়ে যাই। আর আমরা ওইখান থেকে রাজশাহী চলে গেছিলাম, যাতে তোদেরকে নিয়ে যেতে না পারে। তারপর আর কোনো যোগাযোগ রাখি নাই। তুই তোর আম্মুকে কথা জিজ্ঞেস করলে বলতাম তোর আম্মু মারা গেছে। রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া ওর আব্বুকে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। রূপা রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপু কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কিছুই হয় নাই। আপু চলো, খাবার খেয়ে নেবে। ক্ষুধা নাই রে বোন। রিয়া রূপাকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো আপু।
তোমার কি হয়েছে? এমন করছো কেন? আর কান্না বা কেন করছো? কই কান্না করছি, চোখে কিছু একটা পড়ছে মনে হয়। আচ্ছা চল, তোকে মাথায় তেল দিয়ে দিই। খাবার খেয়ে নাও আগে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা তুই যা, আমি আসছি। রূপার সাথে রিয়া গিয়ে হালকা খেয়ে রুমে চলে আসলো। ছোট একটা ডায়েরির ভেতর থেকে ওর আম্মু ছবি বের করে বুকে জড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু, তোমাকে এত কাছে পেয়েও তোমাকে বলতে পারলাম না আমি তোমার সেই ছোট রিয়া। আম্মু, আমাকে বুকে জড়িয়ে নাও না, বড্ড তোমার আদর খেতে ইচ্ছে করছে আম্মু। আম্মু, তুমি তো নতুন সংসার, স্বামী, সন্তান নিয়ে সুখে আছো, কিন্তু আম্মু, তোমার আরও 2টা সন্তান কেমন আছে তা তো জানো না। হয়তো তুমি আমাদের ভুলে গেছো। যাই হোক আম্মু, আমি চাই না তুমি আমাদের মনে রাখো, আমাদের ভুলে গিয়ে সুখে থাকো আম্মু। রিয়া কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। রূপা রিয়ার কথা শুনে বলল, আপু, আম্মু নতুন সংসার মানে? রিয়া রূপার কথা শুনে সাথে সাথে ছবিটা ডায়েরির ভিতরে লুকিয়ে লক করে রেখে চোখ মুছে বলল, কই আম্মু সংসার? আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে আমার কথা কেন শুনছিলি? তো বন্ধুরা, এই গল্পটির অর্ধেক এখানে আমরা শেষ করে দিতেছি। তো আপনাদের সুবিধার্থে, অর্থাৎ আপনারা কেউ 1 ঘন্টার ছোট গল্প দেখতেছেন না বিধায় আমি এই গল্পটিকে একটু ডুপ্লিকেট করে দিয়ে মানে 1 ঘন্টা মেকআপ করে দিতেছি। তো আপনারা কিছু মনে করেন না প্লিজ। তো আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত গল্পটা শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরের পার্ট কি আপনারা চান নাকি চান না সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। হ্যাঁ, এরপরের পার্ট অবশ্যই ইন্টারেস্টিং একটি পার্ট হতে চলেছে। তো আপনার অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন পরের পার্ট চান কি চান না। নামেন। এখানে কেন? বিয়ে করব আপনাকে, কারণ আমি চাই আপনাকে এক রাতের জন্য বিয়ে করতে। আমি বুঝতে চাই বিবাহ করে বউয়ের সাথে সম্পর্ক করার মজা কেমন হয়। অনেক তো হারামভাবে করছে, এখন একটু হালালভাবে করব। না, আমি বিয়ে করব না আপনাকে। আমি আপনাকে দেহ বিক্রি করতে এসেছি, আপনাকে বিয়ে করার জন্য আমি আসি নাই। আরে বিয়ে করলে কি সমস্যা? তখন নিজেকে মনে হবে না আপনি পতিতার মেয়ে। স্বামীর কাছে নিজের দেহ দিয়েছেন, আর আমার একটু শখ হয়েছে তাই বিয়ে করতে যাচ্ছে। আর এমনিতে আপনার জীবনেও বিয়ে হবে না। আমাকে বিয়ে করে নেন, তাও বলতে পারবেন আপনার একবার হলেও বিয়ে হয়েছে। এমন পতিতা হলে আপনাকে কেউ বিয়ে করবে না। রিয়া কিছু বলতে যাবে তখন ওই রিয়ার ছোট বোন রূপা ফোন দিয়ে কান্না করতে করতে বলল, আপু, তুমি কোথায়? আব্বুর অবস্থা যে ভালো না, তুমি যত তাড়াতাড়ি পারো টাকা জোগাড় করে নিয়ে আসো আপু। ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে আব্বুকে বাঁচানো যাবে না। বোন আমার, একটা দিন যাক, আমি টাকা নিয়ে চলে যাব। তুই কান্না করিস না, আমি আমার আব্বুকে কিছু হতে দিব না। আমার জীবন দিয়ে হলেও আব্বুকে বাঁচিয়ে রাখবো। তাড়াতাড়ি আসো আপু, আমার খুব ভয় করছে। ভয় পাস না বোন, আমাদের আব্বুর কিছু হবে না। আমি সকালেই টাকা নিয়ে চলে আসব। আচ্ছা বোন, আমি ফোনটা রাখি। রূপা ফোনটা কেটে দিলে রিয়া ফোনটা রেখে কান্না করতে লাগলো। আদিত্য বলল, আপনার আব্বু অসুস্থ নাকি? জি, দেখেন তাড়াতাড়ি চলেন, আমাকে আরও কাজ করতে হবে, না হলে আমি আমার আব্বুকে বাঁচাতে পারবো না। আরে নিজের আব্বুকে বাঁচাতে চাইলে আমাকে বিয়ে করে নেন, তাহলে তো এখান থেকে তাড়াতাড়ি যেতে পারে। ওকে বিয়ে করব, তাহলে আমাকে দিনমহরে টাকা পরিশোধ করতে হবে। আর যদি আপনি রাজি থাকেন তাহলে বিয়েটা করব। ওকে ডান, টাকা নিয়ে ভাবতে হবে না। আমার একবার যখন শখ হয়েছে তখন আমি বিয়ে করবই। ওকে চলেন। রিয়া আর আদিত্য কাজী অফিসের ভিতরে যায়। সাক্ষী চাইলে আদিত্য ওখানকার 2 জন মানুষকে টাকা দিয়ে কিনে নেয়। তারপর 5 লাখ টাকা দিনমোহরে 2 জন বিয়ে করে ফেলে। বিয়ে শেষ করে 2 জন আবার বাইকে করে রওনা দেয়। আদিত্য রিয়াকে বলল, আচ্ছা, আপনি তো চাইলে 20 লাখ টাকাও দিনমোহর করতে পারতেন, বাট আপনি শুধু 5 লাখ টাকা চাইলেন কেন? আমি অত টাকা দিয়ে কী করব? আমাকে 5 লাখ টাকা লাগবে আমার আব্বুর অপারেশন করার জন্য। ও আচ্ছা, তা আপনার টাকা কি হসপিটালে পাঠিয়ে দিতে হবে নাকি? জি, আমার দিনমোহরের টাকা আমাকে দিয়ে দেন। দিব সকালে। আর আপনি যদি আমাকে খুশি করতে পারেন তাহলে আপনার আব্বুর জন্য যত টাকা লাগে সব দিব। দরকার নেই, আমার দিনমোহর টাকা দিলেই আমার চলবে, আর কিছু আমার দরকার নেই। ওকে, আপনার ইচ্ছে।
রিয়া রাতের কথা ভাবা শেষ করে কয়েক ফোঁটা পানি ফেললো। আদিত্য এদিকে গোসল করতে লাগলো। রিয়া পুরো রুম গোছাতে লাগলো। রুম গুছিয়ে ক্লান্ত হয়ে খাটে বসতেই আদিত্য বের হয়ে আসলো। আদিত্যকে দেখে রিয়া বলল, আপনার গোসল করতে এত সময় লাগলো? আরে ধুর, গোসল করতে গিয়ে মহা সমস্যায় পড়েছিলাম। কিসের সমস্যা? ঠাস করে পড়ে গেছিলাম, কোমরে একটু লাগছে, তাই অনেকক্ষণ পানি ঢালছিলাম। রিয়া আদিত্যর কাছে গিয়ে আদিত্যকে বসিয়ে দিয়ে কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো। আহা, কই ব্যথা হয়েছেন দেখি, মুভ নাই। আছে ওই ড্রয়ারের ভেতরে। রিয়া ড্রয়ারের ভিতর থেকে মুভটা বের করে আদিত্যর কাছে এসেছে। আদিত্যকে উপর করে শুয়ে দিয়ে ওর কোমরে আলতো করে মুভ লাগিয়ে দিতে লাগলো। আদিত্য রিয়ার হাত ধরলে রিয়া কেঁপে উঠল। আদিত্যর ব্যথার জায়গায় রিয়া হাতটা রেখে বলল, ওইখানে করে দেন। আচ্ছা দিচ্ছি। রিয়া আদিত্যর বলা কথা মতো সেইখানে মুভ লাগিয়ে দিতে লাগলো। মুভ লাগিয়ে দিয়ে রিয়া বলল, আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি গোসল করে আসছি। আর কিছু মনে করেন না, আপনার শার্ট প্যান্ট নিয়ে গেলাম। কি করবেন? গোসল করে এসে কি পরবো? বোরখার নিচে তো কিছু একটা পরা লাগবে, তাই না? ও আচ্ছা, পাশের রুমে যান, গিয়ে আলমারিতে দেখেন অনেকগুলো ড্রেস পাবেন। আমার ছোট কাজিনের ড্রেস আছে। আপনার কাজিনের ড্রেস আমি পরবো? আমার কি লাগবে নাকি? আর আপনার বাসায় কেউ তো নেই, সবাই কোথায় গেছে? এখানে কেউ থাকে না, মাঝে মাঝে সবাই ঘুরতে আসে। সবাই ঢাকায় থাকে, আমি শুধু এখানে থাকি। 1 মাস পর আবার ঢাকা চলে যাব। ও আচ্ছা। রিয়া পাশের রুমে গিয়ে আলমারি থেকে একটা 3 পিস নিয়ে এসেছে। ওয়াশরুমে চলে গিয়ে গোসল করে 3 পিস পরে এসেছে। রিয়া আয়নার সামনে চুল আঁচড়াতে লাগলো। আদিত্য রিয়ার দিকে অপলকভাবে তাকিয়ে দেখতে লাগলো। আদিত্য আস্তে আস্তে করে রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া আদিত্যর স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো। আদিত্য রিয়াকে সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। রিয়া আদিত্যর মাথার চুল খামচি দিয়ে বুকের সাথে চেপে ধরলো। আদিত্য গভীরভাবে যেতে নিবে সাথে সাথে রিয়া সরিয়ে দিয়ে বলল, আর না, কি করছেন? কেমন গোসল করলাম। আচ্ছা আমাকে ছাড়েন, রান্না করতে হবে তো? করতে হবে না, অনলাইন থেকে অর্ডার দিব। না, বাইরে খাবার অর্ডার দিতে হবে কেন? হ্যাঁ, রান্না করতে পারি আমি। ওকে, নিচে যান, গিয়ে দেখেন গা কিচেন আছে, ফ্রিজে মাছ মাংস সব আছে। আর কোনটা কি সব লেখা আছে। ও আচ্ছা, তা আপনি কি বাসায় একাই থাকেন নাকি? হ্যাঁ, কেন? খাবার খান কিভাবে? অর্ডার দিয়েই খান নাকি? না, কাজের বর রান্না করে দিয়ে যায়। প্রতিদিন 2-5 দিনের ছুটি নিয়েছি ওই। ও আচ্ছা। রিয়া চলে যেতে নিল। আদিত্য বলল, আচ্ছা, আপনার আব্বুকে কোন হসপিটালে রাখা হয়েছে? রিয়া হসপিটালের নাম বলল। তারপর আদিত্য ওকে চলে যেতে বলে। রিয়া নিচে চলে আসে, দেখে পুরো ড্রয়িং রুম এলোমেলো হয়ে আছে। রিয়া কোথা থেকে শুরু করবে কিছুই বুঝতে পারছে না। রিয়া আগে ভাত বসিয়ে দিয়ে তারপর এক এক করে সবকিছু পরিষ্কার করতে লাগলো। সোফার উপরে থাকা সবকিছু গুছিয়ে রাখলো। ফুলদানিগুলো সব সাজিয়ে রেখে দিয়ে সোফায় ধপাস করে বসে পড়লো। আদিত্য নিচে এসেছে, দেখে রিয়া সোফায় বসে আছে। আদিত্য রিয়াকে বলল, কি হলো, আপনি এখানে বসে আছেন কেন? 1 ঘন্টা হয়ে গেল, আমাকে তো ডাকও দিলেন না। ও, ভাত বসিয়ে দিয়ে এসেছি আর মাছ মাংস ভিজিয়ে রেখেছি। আচ্ছা আপনি থাকেন, আমি রান্না শেষ করে নিই। রিয়া তাড়াতাড়ি করে গিয়ে রান্না করতে লাগলো। আর আদিত্য পুরো ড্রয়িং রুম দেখে অবাক। আদিত্য রান্নাঘরে গিয়ে দেখে রিয়া পেঁয়াজ কাটছে আর কান্না করছে। আদিত্য ভুরু কুঁচকে বলল, আরে কান্না করেন কেন? আপনার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে তো, আর আপনার আব্বুর কিচ্ছু হবে না, আলহামদুলিল্লাহ, ঠিক হয়ে যাবে সব। কি, আমার আব্বুর অপারেশন শুরু হয়ে গেছে? হ্যাঁ, 1 ঘন্টা আগেই টাকা পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে মনে হয় ওনার অপারেশন শেষ হয়ে গেছে। আপনাকে কিভাবে যে ধন্যবাদ দিব। রিয়া কথাটা বলে দৌড়ে এসেছে আদিত্যকে জড়িয়ে ধরতে। আদিত্য ওকে নিজের অজান্তে জড়িয়ে ধরলো। হঠাৎ রিয়ার মনে হলো তরকারি তুলে দিয়েছে। বারে, আমি কি আপনাকে বলছিলাম আমাকে জড়িয়ে ধরতে? নিজেই ধরলেন, আবার নিজেই ছেড়ে দিয়ে চলে গেলেন। দূর, তরকারি পড়ে যাচ্ছে তো, আর খুশিতে জড়িয়ে ফেলছি, দুঃখিত। ভালো কাজ করেন, আবার কান্না করেন কেন? আমি ওইটাতে কান্না করি নাই, পেঁয়াজ কাটলে কান্না হবেই। হ্যাঁ, কে বলছে? কই দেখি, আমি কাটবো।
রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে তরকারির কাছে গেল। রিয়া আদিত্যর কথা শুনে এগিয়ে দেয়। আদিত্য কিছুক্ষণ কাটে। রিয়া তাকিয়ে দেখে আদিত্য কান্না করছে। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি স্যার, কান্না করেন কেন? কই কান্না করছে? বুঝছি, যান আপনি, আমি বাকি রান্না শেষ করে আসছি। আদিত্যকে পাঠিয়ে দিল। রিয়া রান্না শেষ করতে করতে 11টা বেজে গেল। রিয়ার সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলো। তারপর আদিত্য গ্রান শুকতে শুকতে টেবিলের কাছে এসেছে। চেয়ার টেনে বসতে বসতে বলল, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে তো। তাড়াতাড়ি খেতে দেন, ক্ষুধা লাগছে অনেক। আপনাকে আমি খাওয়াই দেব? খাবার দিবেন? ওকে, তাহলে তো আরো ভালো হবে। রিয়া একটা প্লেটে খাবার বের করে সবকিছু দিয়ে একটু একটু করে খাবার দিতে লাগলো। আদিত্য লক্ষ্মী ছেলেদের মতো খাইতে লাগলো। রিয়া আদিত্যকে খাইয়ে দিতে দিতে মনে মনে ভাবলো, জানি আমি আপনি এই বিষয়টা শখের বশে করেছেন, কিন্তু আপনি এই বিয়ের গুরুত্বটা হয়তো কোনোদিন বুঝবেন না। আপনার সাথে বিয়ে হয়ে গেছে মানে আপনি আমার স্বামী। আজ হয়তো আপনার সাথে থাকা সেই দিন, কিন্তু আমি বেঁচে থাকতে আপনি আমার স্বামী হয়ে সারা জীবন বেঁচে থাকবেন। প্রতিটা মেয়ের জীবনে একবারই হয় বিয়ে, সেখানে আমার আপনার সাথে হয়েছে। আপনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসাবে আর চাই না। রিয়া কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রিয়ার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে লাগলো। আদিত্য অবাক হয়ে বলল, কি ব্যাপার, কান্না করছেন কেন? কিছু হয় না, চোখে কি যেন পড়ে গেছে। আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। আমি চলে গেলে আপনি আমাকে ভুলে যাবেন, তাই না? আপনাকে মনে রেখে আমি কি করব? আপনাকে আমি কিনে নিয়েছিলাম 1 রাতের জন্য। আমার কাজ শেষ, আপনাকে মনে রেখে আমার কি লাভ বা আপনার কি লাভ? আদিত্যর কথা শুনে রিয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললো। তারপর হাসি মুখে বলল, ও আচ্ছা। আচ্ছা, আমি আর খাবো না, আপনি খেয়ে নেন। আদিত্য কথাটা বলে রুমে চলে গেল। রিয়া আদিত্যর থেকে অর্ধেক খাবার খেতে লাগলো। তারপর সব খাবার গুছিয়ে রেখে দিল। রিয়া রুমে গিয়ে দেখে আদিত্য বসে আছে। রিয়া ওর ফোন হাতে নিয়ে দেখে ওর বোন অনেকবার কল করেছে। রিয়া কলটা ব্যাক দিলে ওর বোন ফোন ধরে বলল, আপু কই তুমি? আব্বু অপারেশন যে হয়ে গেছে, আর আব্বু এখন একদম সুস্থ আছে। 3 দিন রেখে পরে আব্বুকে নিয়ে যেতে পারবো। আচ্ছা, তুই আব্বুর পাশে থাকিস, আমি যতটা দ্রুত সম্ভব চলে আসবো। আচ্ছা আপু, সাবধানে এসেছো? রিয়া ফোনটা কেটে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল, খাবার সব ফ্রিজে রেখে দিয়েছি, আপনি 3 দিন গরম করে খেয়ে নিন। ওকে। আচ্ছা, আমি তাহলে আসছি। আর হ্যাঁ শুনেন, নিজের খেয়াল রাখেন। আর এইসব মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক না করে একটা বিয়ে করে নিন, তাহলে অনেক সুখী হবেন। আপনাকে এত ভাবতে হবে না, আপনি এখন যেতে পারেন। জি, আমি এখন চলে যাব। আপনার বোনের জামাটা আগামীকাল ধুয়ে পাঠিয়ে দিব। লাগবে না, আমার বোন এসব পরে না। না, আমি অন্য জামা কেন রাখবো? উনি পরুক না পরুক, সেইটাই ওনার ব্যাপার। আমার জামা পাঠানোর কথা আমি পাঠিয়ে দিব। রিয়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। বোরকাটা পরে হিজাব নেকাব পরে নিল। তারপর আদিত্যর থেকে বিদায় নিয়ে রিয়া চলে যেতে লাগলো। রিয়ার বুকের ভেতর থাকা কষ্টটা বুকের ভেতর তোলপাড় করে দিচ্ছে। আদিত্য রিয়াকে ডাক দিলে রিয়ার সাথে সাথে পিছনে ঘুরে তাকায়। আদিত্য গিয়ে রিয়ার হাতে 10,000 টাকা দিয়ে বলল, 10,000 টাকা নিয়ে যান, আপনার আব্বুকে ফলমূল কিনে দিয়েন। না না, আমি এই টাকা নিতে পারবো না। আপনি অলরেডি আমার অনেক উপকার করে ফেলেছেন। এই ঋণ আমি কোনোদিন হয়তো শোধ করতে পারবো কিনা জানি না। যাই হোক, ভালো থাকবেন। রিয়া টাকাটা না নিয়ে চলে আসলো। আদিত্যর রিয়ার কিছু বিষয় অনেকটা ভালো লাগলো। আদিত্য খাটের উপরে বসে থেকে ভাবতে লাগলো, মেয়েটার আত্মসম্মান অনেক, আবার নিজের আব্বুর জীবন বাঁচাতে নিজের দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এই দুনিয়াতে কত ধরনের যে মানুষ আছে, উফ, আমার এইসব ভেবে কাজ নাই। আদিত্য এইটা ভেবে পরে ফোনে গেম খেলতে লাগে। আর এদিকে রিয়া হসপিটালে যায়। গিয়ে ওর আব্বু আর বোনের সাথে দেখা করে। ওর বোনকে খাবার খাওয়ায় দিয়ে ও আবার বাহিরে যায় কাজ খুঁজতে। রিয়া বের হয়, সারাদিন কাজ খুঁজে পায় না। রিয়ার এক পরিচিত এক আন্টির থেকে একটা কাজ পায়। রিয়া খুশি হয়ে হসপিটালে আসে। এসে সে রূপাকে জানায়। রূপা অনেক খুশি হয়। তারপর 2 বোন বাসায় গিয়ে রাতের খাবার রান্না করে নেয়। রিয়া আদিত্যর বোনের জামাটা ধুয়ে শুকাতে দেয়। আর ওইদিকে রিয়া আর রূপা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে রিয়া আদিত্যর বোনের জামাটা দিয়ে আসে দারোয়ানের কাছে। তারপর হসপিটালে গিয়ে
ওর আব্বুকে বাসায় নিয়ে এসেছে। ওর ওই আন্টির সাথে ঢাকার পথে রওনা দেয় সে। ওইখানে গিয়ে ওর ওই আন্টির বাসায় গিয়ে ওঠে। রিয়া ওর আন্টির সাথে সেই বাসায় যায়। কাজ ঠিক করে বাসায় আসলে রিয়ার আব্বু রিয়াকে বলল। রিয়া, তুই 5 লাখ টাকা কোথায় পাইছিস? রিয়া কথাটা শুনে থতমত খেয়ে যায়। রিয়া ওর আব্বুর দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারে না। রিয়ার আব্বু আবার জিজ্ঞাসা করলে রিয়া বলল, ওইসব বাদ দাও তো আব্বু, তুমি সুস্থ হয়েছো এতে আমি অনেক খুশি। আমি জানতে চাচ্ছি এত টাকা কোথায় পাইছস? আব্বু, যেখানে পাই না কেন আমি হালালভাবে টাকা নিয়েছি, কিন্তু আমি বলতে পারবো না এই টাকা আমি কোথায় পাইছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার কাছ থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে এসো না। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার কথা শুনে আর কিছু বলল না। মেয়েকে কান্না করতে দেখলে কার বা ভালো লাগে, কিন্তু রিয়ার আব্বুর কিছুটা সন্দেহ হলো। রিয়া এমন কিছু করছে যেটা রিয়ার অনেক বড় ক্ষতি করছে। রিয়ার আব্বু বলল, আমার জন্য নিজের ক্ষতি করে থাকলে তাহলে শুনে রাখ, আমি বাঁচাতে গিয়েও আমাকে মেরে ফেলেছিস। রিয়া ওর আব্বুর মুখ চেপে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আব্বু, এই কথা বলো না। এই দুনিয়াতে তুমি ছাড়া আমাদের কেউ নাই। ছোটবেলায় মা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুমিও যদি চলে যাও তাহলে আমাদের আর কেউ থাকবে না। আমরা যে একেবারে বরবাদ হয়ে যাব। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রিয়ার আব্বু বলল, আমি বেঁচে থেকে মরে যাওয়া অনেক বলো রে মা, তোর গাড়ি চেপে বসে থেকে হেঁটে হেঁটে আর ভালো লাগছে না। তুমি সেই ছোটবেলা থেকে আমাদের লেখাপড়া খাওয়া সব করেছো, আর সেখানে আমি তোমার জন্য যদি 3 বেলা 2টা ভাত না খাওয়াইতে পারি তাহলে আমি কেমন মেয়ে হইলাম বলো? আচ্ছা, তুই কিসের জব নিয়েছিস? রিয়া কিছুটা থমকে গেল। রিয়া ভাবতে লাগলো, না, আব্বুকে আসল কথা বলা যাবে না। যদি বলি আমি কাজের বুয়া হয়েছি তাহলে আব্বু এটা মেনে নিতে পারবে না। তার থেকে বলি অফিসে জব করি। রিয়াকে ভাবতে দেখে ওর আব্বু আবার জিজ্ঞাসা করলে রিয়া বলল, ওই তো আব্বু, অফিসে কাজ, বসে থেকে কাজ করতে হয়। যাক, শুনে ভালো লাগলো, সাবধানে থাকিস মা। হ্যাঁ আব্বু। আপু, তোমাকে খালা ডাকে। খালাকে বল আসছি, আর তুই আব্বুর কাছে থাক। আচ্ছা আপু। রিয়া উঠে ওর খালার কাছে গেল। রিয়া গিয়ে বলল, খালা, আমাকে আপনি ডাকছিলেন? হ্যাঁ রে মা, রিয়া তোর জন্য একটা খারাপ খবর আছে। কি খবর খালা? যেখানে চাকরিটা ঠিক করে আসলাম না, তারা কিছুক্ষণ আগে আমাকে বলল তোকে নাকি চাকরিতে রাখতে পারবে না। এটা কেমন কথা হলো? তাহলে তখন কেন বললো না? কি আর বলবো, বড়লোকের ব্যাপার, বোঝা মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না, যতদিন একটা কাজ না পাস আমার বাড়িতে থাক। এভাবে এখন চাকরি কোথায় পাবো? ও হ্যাঁ, আমি যেখানে কাজ করি সেইখানে রান্না করার জন্য কাজের পোয়া লাগবে। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওইখানে কাজ করলে তো অনেক ভালো হবে। আর তুই তো রান্না করতেও অনেকটা ভালোবাসোস। এমন চাকরি পেলে তো অনেক ভালো হয়, তাহলে তুমি একটু দেখো। আচ্ছা, তুই আমার সাথে চল। এখন? হ্যাঁ, এখন চল। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওইখানে গিয়ে রিয়াকে দেখে সবাই অনেক পছন্দ হয়ে যায়। রিয়া রাতের রান্নাটা ওই করলো। রিয়ার রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলের কাছে এসে বসে পড়লো। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের উপরে সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাবার শেষ করে হাত চেটে পুটে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, বাহ, তোমার হাতে তো জাদু আছে। তোমাকে চাকরিতে নিলাম, কিন্তু সমস্যা এটা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? জি, আমি তো রহিমা খালার বাসায় থাকি। ও আচ্ছা, তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে, কারণ আমি চাচ্ছি আমার পার্সোনাল একটা কাজের মেয়ে, যে সব দিকে খেয়াল রাখবে আর আমার সাথে থাকবে। আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ আব্বু আর ছোট বোন আছে। ওদের রেখে আমি এখানে কিভাবে থাকবো? ওদের রেখে তো কোনোদিন থাকি নাই আমি। ও, কিন্তু আমার তো 24 ঘন্টার একটা মেয়ে দরকার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। ম্যাম, আপনি চিন্তা করবেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথেই থাকবে। আজকে ওরে যাইতে দেন। হ্যাঁ, এসো। রিয়া কিছু বলতে যাবে, রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বলল না।
তারপর সবার খাওয়া শেষ হলে রহিমা আন্টি থালা বাসনগুলো নিয়ে ধুতে চলে যায়। রিয়া তার পিছনে পিছনে গিয়ে বলল, খালা এইটা কি করলে? যা করছি ভালোই করছি, তুই বাসে চল, আমি তোকে বুঝিয়ে বলবো নি। কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল, সেই সব খাবার সব কাজের বুয়ারা ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের উপরে বসলো। রিয়া রহিমা খালা রুমে এসেছে, বলল, খালা তুমি এটা কি করলে? আব্বুকে আমি এমনিতেই মিথ্যা বলছি, অফিসের কাজ। আর এখন যদি 24 ঘন্টা ওইখানে থাকি তাহলে বাসায় আসবো কিভাবে? আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে, যদি ম্যামের সাথে ভালো সম্পর্কে গড়তে পারোস, অনেক লাভ আছে। তুই তো পড়াশোনা করছিস অনেক, এমন হতে পারে তোকে তাদের অফিসের কাজও দিতে পারে। আর শোন, ম্যামের সাথে এর আগে একটা মেয়ে ছিল, মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো, নিজের সন্তানের মতো। কিন্তু মেয়েটা একেবারেই ফাজিল ছিল, ম্যামের সব গহনা টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। ম্যাম এতটাই ভালোবাসে যে ওই মেয়েটাকে পালে ধরা ম্যামের কোনো ব্যাপার ছিল না। তারপরও মেয়েটাকে ধরে নাই, তার শুধু একটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে। কিন্তু আব্বুকে আর রূপাকে রেখে যাবো কিভাবে? আরে চিন্তা করিস না, আমি তো আছি। আর ওরা দুজন এখানে থাকবে আমার মেয়ে হয়ে। রূপা আমার কাছে থাকবে, সপ্তাহে একদিন পর পর এসে দেখা করে যাবি। আর রূপা দেখা করতে যাবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে। ও তোর থেকে তোর আব্বুর খেয়াল ভালো রাখতে পারবে। তা ঠিক। আব্বুকে কিভাবে বুঝাবো সেটা বলো। ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওইটা আমি দেখে নিব। আচ্ছা যা ঘুমাগা, অনেক রাত হয়ে গেছে, সকাল 6টায় আগে যেতে হবে কিন্তু। আচ্ছা তুমিও তাহলে ঘুমাও। রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকাল 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল চৌধুরী বাড়িতে। গিয়ে দুইজনে একসাথে কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে যায়। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরীর রুমে ঢুকতেই রিয়া দেখে সালেহা চৌধুরী আধা শোয়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, ম্যাম আসবো? হ্যাঁ এসো। রিয়া ভেতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই? রহিমা খালা আমাকে সব বলছে। ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? জি ম্যাম, আমার সব কাজ শেষ। এখন আপনারা আসলে আমি খাবার পরিবেশন করব। সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, কখন এসেছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে? জি আপনার সাথেই থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে দিতে হবে। আচ্ছা সমস্যা নেই। তা তোমার ছোট্ট বোন কোন ক্লাসে পড়ে? জি ওই উঠবে, ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। ও আচ্ছা, ওর কোনো কিছুতে সাহায্য লাগলে আমাকে বলো। জি আচ্ছা, আমি কি যাব? আচ্ছা যাও। রিয়া রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, কি ব্যাপার, এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন দেখে সেখানে একবার এত বড় ধোঁকা খেয়েছে, আর তারপরও আমার প্রতি তার বেশি ভালোবাসা দেখা যাচ্ছে কেন? রিয়া কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খায়। রিয়া সাথে সাথে পড়ে যায়। রিয়া সামনের দিকে তাকাতে তাকাতে বলল, সরি আমি বুঝতে পারিনি। কথাটা বলে রিয়া সামনে থাকা ব্যক্তির দিকে তাকাতে যাবে, রিয়া দেখে ওর রহিমা খালা। এই তুই কোন দিক মন দিয়ে হাঁটোস? আর আমার কোমরটা ভাঙবি নাকি? রিয়া উঠে রহিমা খালাকে তুলতে তুলতে বলল, তুমি এখানে কেন? সবাইকে ডাকতে এসেছি। ও আচ্ছা, আমি বলেছি তারা 40 মিনিট পর সবাই আসবে, তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুজনে ড্রয়িং রুমে গিয়ে সবকিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হলে সবাই এক এক করে চলে আসলো। রিয়া আর রহিমা আর কয়েকটা বুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো।
রিয়া সালেহা চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালেহা চৌধুরী রিয়াকে বলল, তোমার নামটা যেন কি? জি, আমার নাম রিয়া। ও আচ্ছা। রিয়া, আমার রুমে গিয়ে টেবিলের উপরে একটা ফাইল আছে, ওটা নিয়ে আসো তো। জি। রিয়া সালেহা চৌধুরীর কথা মতো চলে গেল। রিয়া তার রুমে গিয়ে ফাইল হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। রিয়া সালেহা চৌধুরী হাতে দিল। তখন ওই সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার সাথে চলো। রিয়া কিছু বলল না, তার সাথে যেতে লাগলো। রিয়া গাড়ির দরজা খুলে দিলে সালেহা চৌধুরী বসলো। তারপর রিয়াকে বসতে বলে রিয়া বসে। তারপর দুজনে বের হয়ে যায়। একটা বাসার সামনে গাড়ি থামালো। তারপর দুজনে নেমে বাড়ির ভেতরে চলে গেল। সালেহা চৌধুরী বসে থেকে কিছু জনের সাথে কথা বলে ফাইলগুলো দিয়ে পরে চলে আসছে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভিতরে বসে আছে। রিয়া তখন বলল, ম্যাম, একটা কথা বলবো? হ্যাঁ বলো। উনি আপনার বড় মেয়ে? হ্যাঁ, কেন? আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইলো না কেন? আপনি কত সুন্দর ব্যবহার করেন, আর উনি কেমন আপনার সাথে বিরক্তি নিয়ে কথা বলছিল। এইটুকু ভিতরে এটাও খেয়াল রেখেছো? না মানে ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগলো। আমার মেয়ে একটু আমার উপর রেগে আছে, এটাই। তাছাড়া যা ভাবছো আমার মেয়ে তেমন না। সামনে থেকে কঠোর দেখা যায়, ভিতরটা অনেক নরম ওর। ও আচ্ছা। রিয়া একটা জিনিস খেয়াল করলো, সালেহা চৌধুরীর চোখে পানিগুলো টলমল করছে। রিয়া কিছু জিজ্ঞাসা করতে গিয়েও করলো না। বাসায় আসলে রিয়া আর সালেহা চৌধুরী বাসায় এসেছে। রিয়া সালেহা চৌধুরীর সাথে রুমে যায়। সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার জন্য এক চা বানিয়ে নিয়ে আসবে? আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। রিয়া রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল চা বানাতে। চা বানাতে বানাতে সালেহা চৌধুরী সব কাজ শেষ করে সালেহা চৌধুরীকে দিয়ে দিল চা খেতে। চা খেতে খেতে উনি রিয়াকে তার পাটা হালকা করে চেপে দিতে বলল। রিয়া ওনার কথা মতো কাজ করতে লাগলো। ওনার সাথে এভাবে সারাদিন থাকতে লাগলো। এভাবে 1 মাস কেটে গেল। এই 1 মাসে রিয়া অনেকটা ক্লোজ হয়ে গেছে এবাড়ির সবার সাথে। রিয়া ঘুম থেকে উঠে রিয়া বাড়ির সবার সাথে কাজে লেগে গেল। আজ সালেহা চৌধুরীর ছেলে মেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে। সবাই সবার রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে রিয়া আর কয়েকটা কাজের বুয়া মিলে রান্না করতে লাগলো। রান্না শেষ করে টেবিলের উপরে সাজিয়ে রাখলো। রিয়া সালেহা চৌধুরীর রুমে গিয়ে দেখে সেই আজ অনেক খুশি। রিয়া তাকে খুশি দেখে বলল, আজ প্রথম আপনাকে এই খুশি দেখতে পাচ্ছি। 1 মাস আপনাকে আমি এতটা আনন্দিত দেখি নাই। খুশি হব না? আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে, ওরা সবাই এখানে থাকবে, এটা ভেবে অনেক আনন্দ হচ্ছে আমার। আপনার বড় মেয়ে ওনারা আসবে না? হ্যাঁ, ওই আসবে, আমার নাতি আসছে, ওই নিয়ে চলে আসবে। ওর কথা কেউ ফেলতে পারে না। ও আচ্ছা, ওনাদের আসার সময় হয়ে গেছে, চলেন তাহলে ড্রয়িং রুমে। সালেহা চৌধুরী রিয়া দুজন মিলে ড্রয়িং রুমে চলে গেল। রিয়া দাঁড়িয়ে আছে, তখন ওই রিয়ার ফোন বেজে উঠলো। রিয়া কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ রূপা, কেমন আছিস বোন? আব্বু কেমন আছে? আপু, তোমার না আজ আসার কথা, কখন আসবে? আজ তো অনেক মানুষজন আসবে, আজ যেতে পারবো না রে, অনেক কাজ আছে। ও, তাহলে আর আসবে না? সময় পেলে দেখা করতে যাব, তোর সাথে, চিন্তা করিস না। আচ্ছা বোন, ফোন রাখ, ওনারা মনে হয় চলে এসেছে, গাড়ি আসার শব্দ পাচ্ছি। রিয়া ফোনটা রেখে পিছনে ঘুরে অবাক হয়ে গেল। রিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়ার সামনে তাকিয়ে দেখে আদিত্য সালেহা চৌধুরীকে জোরে ধরে আসছে। আর রিয়ার সাথে সাথে পিছনে ঘুরে মুখ ঢেকে নিল। দাদিমা কেমন আছো? উফ মাই সুইটহার্ট, তোমাকে আজ দারুণ লাগছে। তাই নাকি? আমি তো জানি আমার বড় সাহেব আসবে, তাই আগে থেকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তাই? আচ্ছা দাদিমা, থাকো, ফ্রেশ হতে যাই, জার্নি করে ক্লান্ত লাগছে। ওকে, যাও। রিয়া রান্নাঘরের দিকে চলে গেল। আদিত্য নিজের রুমে চলে গেল। আর সালেহা চৌধুরী এদিকে ওর ছেলে মেয়ের আর বাকি নাতি নাতনিদের সাথে কথা বলতে লাগলো। আর রিয়া এদিকে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমি এখন কি করব? কাজের বুয়া হিসেবে শেষমেশ কিনা নিজের শ্বশুর বাড়িতে চলে আসলাম। কি রে রিয়া, কি ভাবিস? তাড়াতাড়ি চল, খাবার খাওয়াতে হবে তো নাকি? ওনাদের কি লাগে ওই দিক খেয়াল রাখতে হবে তো নাকি? খালা, আমি বাড়িতে যাব, আমার তো আজ ছুটি, আর এখানে থেকে আমি কি করব?
আজ কোনো ছুটি নাই, ওনারা যতদিন থাকবে কোনো ছুটি নাই, তাড়াতাড়ি চল। রহিমা খালা রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে রিয়া সোজা ফ্লোরে পড়ে গেল। রিয়া ফ্লোর থেকে উঠতে উঠতে বলল, সরি আমি বুঝতে পারিনি। রিয়া কথাটা বলে সামনে ধাক্কা খাওয়া ব্যক্তিটা রিয়াকে আর কিছু বলার সুযোগ দেওয়ার আগেই ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। রিয়ার সামনে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে যেন হুঁশ উড়ে গেল তার। রিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর ধাক্কা খাওয়া ব্যক্তিটা বলল, ফালতু মেয়ে, চোখে দেখিস না কিভাবে হাঁটাচলা করিস? আর একটু হলেই পড়ে যেতাম। কানার মতো চলস, চোখে কি দেখতে পারস না? রিয়া কি বলবে বুঝতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সালেহা চৌধুরী বলল, রুমা থাম, ও ইচ্ছে করে দেখে নাই। তুই সেই অল্পতে রেগে যাওয়া অভ্যাস গেল না। আম্মা, তুমি কথা বলো না। তুমি কাজের মেয়েদের বেশি পোস্ট দিয়ে মাথায় তুলে ফেলছো। আর এই মেয়ে, সামনে থেকে তুই যাবি নাকি? আমার মেজাজ আরো গরম করিস না। রহিমা খালা রিয়াকে সরিয়ে নিয়ে যেতে নিবে, তখন ওই রিয়া রুমাকে জড়িয়ে ধরে। সবাই অবাক হয়ে যায়। রুমা যেন অবাক হয়ে গেল। আদিত্য নিচে এসেছে, রিয়াকে দেখে চমকে গেল। রুমা রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে রিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে। রহিমা রিয়াকে জোর করে রিয়াকে রুমার থেকে সরিয়ে নেয়। ক্ষমা করে দেন ম্যাম, ও ছোট মানুষ, কখন কি করে ও নিজেও বুঝতে পারে না। এই রিয়া, তুই কি পাগল হয়ে গেছোস? সরি ম্যাম, ক্ষমা করে দেন, আমি আপনাকে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি। রিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে স্বাভাবিক হয়ে বলল, ম্যাম, আমাকে প্লিজ আজকে বাড়িতে যেতে দিবেন। আজ তো আমার ছুটির দিন, আমি সন্ধ্যায় চলে আসবো। আচ্ছা যাও, আর আজকে থেকে আসুক গা। ধন্যবাদ ম্যাম, কিন্তু দুপুরে রান্না করে দিয়ে যাব। সমস্যা নাই, আমার বড় বৌমা সব সামলে নিবে। রিয়া চলে যেতে নিবে, তখন ওই আদিত্য বলল, দাদিমা, এটা কি তোমার পার্সোনাল লোক নাকি? মেয়েটা অনেক ভালো। 1 মাসে সব দিকে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ও আচ্ছা। রিয়া ওইখান থেকে চলে যেতে নিল। রিয়া একটা রিক্সা নিয়ে চলে যেতে লাগলো। রিয়ার মাথায় কিছু কাজ করছে না। রিয়া বুঝতে পারছে না ওই মহিলাটা আসলে কে। হুবহু একদম ওর আম্মুর মতো দেখতে, কিন্তু ওর আম্মু তো মারা গেছে, তাহলে উনি কে হতে পারে? রিয়া ফলমূল আর রূপার জন্য কিছু চকলেট কিনে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রূপা রিয়াকে দেখে জড়িয়ে ধরলো। আপু, তুমি এসেছো? আব্বু কোথায়? খাইছিস তোরা? আব্বু ঘরে আসছে। তুমি খাইছো? না। আচ্ছা, রান্না করছস? হ্যাঁ, আসো, খেয়ে নিবে। রিয়া হাত মুখ ধুয়ে ওর আব্বুর সাথে দেখা করতে গেল। দেখে ওর আব্বু খাটের উপরে বসে আছে। রিয়া ওর আব্বুর পাশে বসলো। রূপা বাইরে গেলে রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ওর আব্বুর কাছে এসেছে, বলল, আব্বু কেমন আছো? ভালো। মা, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আচ্ছা আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, বল। রূপা, তুই একটু বাইরে যা তো। রিয়ার কথা শুনে রিয়ার আব্বু চমকে গেল। রিয়ার আব্বু বলল, কি বলবি? রূপাকে সরিয়ে দিলি যে? আচ্ছা আব্বু, আম্মু কি সত্যিই মারা গেছে? হ্যাঁ, কেন? হঠাৎ আজ এমন কথা কেন বলছিস? আচ্ছা আব্বু, নানার বাড়ি কোথায় আর আমার দাদি বাড়ি বা কোথায়? এইসব জেনে কি করবি? আমার জানার খুব ইচ্ছে হয়েছে। সবার তো নানু বাড়ি দাদু বাড়ি থাকে, আমার তো নিশ্চয়ই আছে। কেউ নাই তোর, যা এখন থেকে। এইসব বিষয়ে কথা বলতে চাই না। কেন বলবে না আব্বু? আমাকে আর সব সত্যি বলবে। আমার কসম আব্বু, আমাকে আর সব বলবে। এইসব কি বলিস? যা এখন থেকে, আমি কিছু বলতে চাই না। ওকে, বলো না। কিন্তু আব্বু, আমার আম্মু মারা যায় নাই, উনি বেঁচে আছে, তাই না? না, মারা গেছে। তুমি মিথ্যা বলছো। আমার মাথায় হাত দিয়ে বলো। রিয়া ওর আব্বুর হাত ওর মাথায় রেখে বলল, এখন বলো, আম্মু মারা গেছে? রিয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হাত ছাড় আমার। কি জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, তোর আম্মু মারা যায় নাই, বেঁচে আছে। রিয়া কয়েক পা পিছিয়ে গেল। রিয়া ওর আব্বুকে বলল, তাহলে কেন বলছো আমাদের আম্মু মারা গেছে? আব্বু, তোমরা তো পালিয়ে বিয়ে করেছিলে, তাই না? তাহলে তোমরা দুজন কেন আলাদা? শুনতে চাস কেন আমরা আলাদা? তাহলে শোন। আমি আর তোর আম্মু ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর আম্মু আমার আব্বুর বান্ধবীর মেয়ে ছিল।
আমরা একসাথে পড়াশোনা করতাম। আমরা কেউ জানতাম না যে রুমার বড় বোনের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বাসায় আসলে দুইজন জানতে পারি। পরে উপায় না পেয়ে বিয়ের দিন আমি আব্বু আম্মুকে বুঝিয়ে বলছিলাম, তাই রাজি হয় নাই। তারা রুমার বড় বোনকে পছন্দ ছোট বোনের সাথে বিয়ে দিতে পারবো না, কারণ রুমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে। ছোটোবেলা থেকেই আমাকে স্বামী হিসাবে মেনে এসেছে, যা আমি জানতামও না। আমি বিয়েটা না করে আব্বুকে বলে দেই, আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি আর রুমা পালিয়ে যাব। আব্বু আমাকে দুইটা অপশন দিয়েছিল, এক রুমার বোনকে বিয়ে করলে ওই বাড়িতে থাকতে পারবো, আর যদি পালিয়ে যাই তাহলে আমাকে ত্যায্যপুত্র করে দিবে। কোনোদিন যদি আমি ওই বাড়িতে ফিরে যাই তাহলে আব্বুর মরা মুখ দেখতে হবে। বাট আমি তখন কারো কথা না ভেবে তোর আম্মুকে নিয়ে পালিয়ে যাই। দুইজন পালিয়ে একটা গ্রামে গিয়ে বিয়ে করে নিই। তারপর ওইখানে আমি একটা জব নিয়ে ভালো যাচ্ছিল দিনকাল। প্রথম আমাদের ঘরের প্রথম যখন তুই আসলি, খুশিতে আত্মহারা হয়ে যায়, সংসার আরও আনন্দময় হয়ে যায়। কিন্তু রূপা হওয়ার পর থেকেই তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যেতে লাগে। তোর নানা বাড়ির সাথে আমার সম্পর্ক জোড়া লাগাতে লাগলো, আর ওইদিকে আমার চাকরিটা চলে যায়, আরও তোর আম্মু ব্যবহার চেঞ্জ হয়ে যায়। প্রতিদিন ঝগড়াঝাটি হয়তো। পরে সহ্য করতে না পেরে তোর আম্মুকে ডিভোর্স দিয়ে দেই। তোদের নিয়ে যেতে চাইলে আমি দেই নাই। পরে ওর আম্মু আব্বু এসেছে, ওকে নিয়ে যাই, আর আমরা ওইখান থেকে রাজশাহী চলে গেছিলাম যাতে তোদেরকে নিয়ে যেতে না পারে। তারপর আর কোনো যোগাযোগ রাখি নাই। তুই তোর আম্মুকে কথা জিজ্ঞেস করলে বলতাম তোর আম্মু মারা গেছে। রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া ওর আব্বুকে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। রূপা রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপু কি হয়েছে, তুমি কান্না করছো কেন? কিছুই হয় না। আপু চলো, খাবার খেয়ে নেবে। ক্ষুধা নাই রে বোন। রিয়া রূপাকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো আপু। তোমার কি হয়েছে, এমন করছো কেন? আর কান্না বা কেন করছো? কই কান্না করছি, চোখে কিছু একটা পড়ছে মনে হয়। আচ্ছা চল, তোকে মাথায় তেল দিয়ে দিই। খাবার খেয়ে নাও আগে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা তুই যা, আমি আসছি। রূপার সাথে রিয়া গিয়ে হালকা খেয়ে রুমে চলে আসলো। ছোট একটা ডায়েরির ভেতর থেকে ওর আম্মু ছবি বের করে বুকে জড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু, তোমাকে এত কাছে পেয়েও তোমাকে বলতে পারলাম না আমি তোমার সেই ছোট রিয়া। আম্মু, আমাকে বুকে জড়িয়ে নাও না, বড্ড তোমার আদর খেতে ইচ্ছে করছে আম্মু। আম্মু, তুমি তো নতুন সংসার, স্বামী, সন্তান নিয়ে সুখে আছো, কিন্তু আম্মু তোমার আরও 2টা সন্তান কেমন আছে তা তো জানো না। হয়তো তুমি আমাদের ভুলে গেছো। যাই হোক আম্মু, আমি চাই না তুমি আমাদের মনে রাখো, আমাদের ভুলে গিয়ে সুখে থাকো আম্মু। রিয়া কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। রূপা রিয়ার কথা শুনে বলল, আপু, আম্মু নতুন সংসার মানে? রিয়া রূপার কথা শুনে সাথে সাথে ছবিটা ডায়েরির ভিতরে লুকিয়ে লক করে রেখে চোখ মুছে বলল, কই আম্মু সংসার? আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে আমার কথা কেন শুনছিলি?